আপনি কি জানেন যে পৃথিবীর সব গৃহপালিত কবুতর তারা দেখতে যতই আলাদা হোক না কেন, যেমন ফ্যান্টেল বা পাউটার, তারা সবাই আসলে বুনো রক পিজিয়ন নামক মাত্র একটি প্রজাতির বংশধর? মানুষের করা এই কৃত্রিম নির্বাচন যদি মাত্র কয়েক হাজার বছরে প্রাণীদের চেহারায় এত পরিবর্তন আনতে পারে, তবে কোটি কোটি বছর ধরে প্রকৃতির শক্তি কী অসাধ্য সাধন করতে পারে তা ভেবে দেখাটা সত্যিই রোমাঞ্চকর। এই প্রশ্নটি চার্লস ডারউইনকে তার যুগান্তকারী তত্ত্বের দিকে নিয়ে গিয়েছিল। গল্পের শুরুটা হয় ১৮০৯ সালে ইংল্যান্ডের এক সচ্ছল পরিবারে, যেখানে চার্লস ডারউইন নামে এক শিশুর জন্ম হয়। তার পরিবার ছিল বেশ প্রভাবশালী। বাবা ছিলেন নামকরা ডাক্তার এবং দাদা ছিলেন বিখ্যাত শিল্পপতি জোসায়া ওয়েজউড। ছোটবেলা থেকেই ডারউইন প্রকৃতির প্রেমে পড়েছিলেন। স্কুলের ধরাবাঁধা লাতিন আর গ্রিক পড়াশোনার চেয়ে তার বেশি ভালো লাগত বাইরে ঘুরে বেড়ানো, পোকামাকড় সংগ্রহ করা আর মাছ ধরা। তার বাবা তাকে ডাক্তার বানানোর জন্য এডিনবর্গে পাঠিয়েছিলেন, কিন্তু অপারেশনের সময় রক্ত দেখে ডারউইন এতটাই অসুস্থ বোধ করতেন যে তিনি বুঝে গেলেন ডাক্তার হওয়া তার কাজ নয়। শেষমেশ তাকে পাঠানো হল কেমব্রিজে যাজক হওয়ার পড়াশোনা করতে। সেখানে পড়াশোনার ফাঁকে তিনি পোকা বা বিটলস সংগ্রহের নেশায় মেতে ওঠেন এবং বেশ কয়েকজন নামকরা বিজ্ঞানীর সংস্পর্শে আসেন, যারা তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। ১৮৩১ সালে ডারউইনের জীবনে সেই ঐতিহাসিক সুযোগটি আসে যখন তাকে এইচএমএস বিগল নামক একটি জাহাজে করে পৃথিবী ভ্রমণের প্রস্তাব দেওয়া হয়। এই ভ্রমণটি ৫ বছর ধরে চলেছিল এবং এটিই ছিল বিবর্তন তত্ত্বের ভিত্তিপ্রস্তর। দক্ষিণ আমেরিকার উপকূলে ভ্রমণ করার সময় ডারউইন অনেক অদ্ভুত জিনিস দেখেন। আর্জেন্টিনার বালুময় তটে তিনি প্রাচীন দানবীয় প্রাণীদের জীবাশ্ম খুঁজে পান, যেমন বিশাল গ্রাউন্ড স্লথ এবং আর্মাডিলোর মতো দেখতে গ্লিপ্টোডন্ট। ডারউইন লক্ষ্য করলেন যদিও এই জীবাশ্মগুলো অনেক বড়, কিন্তু তারা দেখতে হুবহু আধুনিক স্লথ আর আর্মাডিলোর মতোই। তখনই তার মনে প্রশ্ন জাগে, তবে কি এই আধুনিক প্রাণীরাই ওই প্রাচীন প্রাণীদেরই পরিবর্তিত বংশধর? সবচেয়ে বড় চমকটি অপেক্ষা করছিল গালাপাগোস দ্বীপপুঞ্জে। ডারউইন দেখলেন গালাপাগোসের বিভিন্ন দ্বীপে থাকা কচ্ছপ বা ছোট পাখিদের, যা এখন ডারউইন ফিঞ্চ নামে পরিচিত, তাদের মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য আছে। প্রতিটি দ্বীপের পরিবেশ অনুযায়ী পাখিদের ঠোঁটের আকার আলাদা। তিনি বুঝতে পারলেন দক্ষিণ আমেরিকা থেকে আসা একদল পাখি হয়তো এই দ্বীপগুলোতে ছড়িয়ে পড়েছিল এবং পরে আলাদা আলাদা দ্বীপে নিজেদের মানিয়ে নেওয়ার জন্য ভিন্ন ভিন্ন রূপ ধারণ করেছে। কিন্তু এই পরিবর্তন কিভাবে হয়? এই রহস্য সমাধানের জন্য ডারউইন ভূবিজ্ঞানী চার্লস লায়েল এবং অর্থনীতিবিদ থমাস ম্যালথাসের তত্ত্বের সাহায্য নেন। লায়েল বলেছিলেন পৃথিবী অনেক পুরনো, তাই বিবর্তনের জন্য যথেষ্ট সময় ছিল। আর ম্যালথাস বলেছিলেন জনসংখ্যা দ্রুত বাড়ে, কিন্তু খাবার বাড়ে ধীর গতিতে, যার ফলে তৈরি হয় বাঁচার লড়াই। ডারউইন দেখলেন প্রকৃতিতেও ঠিক এই ঘটনাই ঘটছে। তিনি একে নাম দিলেন প্রাকৃতিক নির্বাচন বা ন্যাচারাল সিলেকশন। এই প্রক্রিয়াটি বুঝতে হলে আমাদের ৪টি সহজ ধাপ বুঝতে হবে। প্রথমত, প্রতিটি প্রাণী প্রয়োজনে চেয়ে অনেক বেশি বাচ্চা জন্ম দেয়। আমাদের দেশের প্রেক্ষাপটে ভাবুন, একটি আম গাছে হাজার হাজার মুকুল আসে, কিন্তু সব মুকুল থেকে কি বড় গাছ হয়? অধিকাংশ ফল পশুপাখি খেয়ে ফেলে বা নষ্ট হয়ে যায়। ঠিক তেমনি প্রকৃতিতে সব শিশু বেঁচে থাকে না, এক বিশাল জীবন সংগ্রাম চলে সেখানে। দ্বিতীয় ধাপটি হল বৈচিত্র্য। একই মা-বাবার সব সন্তান কি দেখতে একদম একরকম হয়? মানুষের কথাই ধরুন, কারো গায়ের রং আলাদা, কারো উচ্চতা বেশি। প্রকৃতিতেও পাখিদের ঠোঁট বা পোকামাকড়ের রঙে সূক্ষ্ম পার্থক্য থাকে। তৃতীয় ধাপটি হল বংশগতি। ডারউইন লক্ষ্য করলেন বাবা-মায়ের বৈশিষ্ট্যগুলো তাদের সন্তানদের মধ্যে ফিরে আসে। লম্বা বাবা-মায়ের সন্তান সাধারণত লম্বা হয়। চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি হল যোগ্যতমের জয়। এই জীবন সংগ্রামে সেই প্রাণীগুলোই টিকে থাকে যাদের শরীরে এমন কিছু বৈশিষ্ট্য আছে যা তাদের পরিবেশের সাথে মানিয়ে নিতে সাহায্য করে। যেমন যে পাখির ঠোঁট একটু বেশি শক্ত, সে খরার সময় শক্ত বীজ ভেঙে খেতে পারবে এবং বেঁচে থাকবে। যারা বেঁচে থাকবে তারাই বংশবিস্তার করবে এবং তাদের সেই ভালো বৈশিষ্ট্যগুলো পরবর্তী প্রজন্মের কাছে চলে যাবে। এই প্রক্রিয়াটি যে কত দ্রুত কাজ করতে পারে তার প্রমাণ মেলে আধুনিক গবেষণায়। পিটার এবং রোজমেরি গ্র্যান্ট নামে দুই বিজ্ঞানী গালাপাগোসের ড্যাফনি মেজর নামক এক দ্বীপে বছরের পর বছর ফিঞ্চ পাখিদের ওপর গবেষণা করেছেন। ১৯৭৭ সালে সেখানে এক ভয়াবহ খরা হয়। পাখিদের প্রধান খাবার ছোট নরম বীজ শেষ হয়ে যায় এবং শুধু বড় আর শক্ত বীজ বাকি থাকে।
দেখা গেল যেসব পাখির ঠোঁট বড় আর মজবুত ছিল তারাই কেবল ওই শক্ত বীজ ভেঙে খেতে পেরেছে। ফলে ছোট ঠোঁটের পাখিরা মারা গেল এবং শুধুমাত্র বড় ঠোঁটের পাখিরাই বেঁচে থেকে বংশবিস্তার করল। মাত্র কয়েক বছরের মধ্যে পুরো দিকে বড় ঠোঁটের পাখির সংখ্যা বেড়ে গেল। ডারউইন যেমনটা ভেবেছিলেন যে বিবর্তন একটি ধীর প্রক্রিয়া, আসলে প্রকৃতিতে এটি অনেক দ্রুতও ঘটতে পারে। প্রাকৃতিক নির্বাচন কিভাবে কাজ করে তা সাধারণ মানুষকে বোঝানোর জন্য ডারউইন ইংল্যান্ডের পশুপালন বা কবুতর পালনকারীদের উদাহরণ ব্যবহার করেছিলেন। কবুতর পালকরা যেমন নির্দিষ্ট চেহারার কবুতর পাওয়ার জন্য সবচেয়ে সুন্দর কবুতরগুলোর মধ্যে প্রজনন করান, প্রকৃতিও ঠিক তেমনি বছরের পর বছর ধরে সেনা বৈশিষ্ট্যগুলোকে বেছে নেয়। আমাদের বাংলাদেশের কৃষকরা যেমন বেশি দুধ দেয় এমন গরু বা ভালো ফলন দেয় এমন ধানের জাত বেছে নেন, সেটিই হল কৃত্রিম নির্বাচন। ডারউইন যুক্তি দিলেন, মানুষ যদি সচেতনভাবে অল্প সময়ে এত পরিবর্তন আনতে পারে, তবে প্রকৃতি অচেতনভাবে কোটি কোটি বছরে কত বিশাল পরিবর্তন আনতে সক্ষম। কিন্তু এখানে একটি বড় বাধা ছিল। ডারউইনের সময় মানুষের ধারণা ছিল প্রজাতিগুলো অপরিবর্তনীয়, অর্থাৎ ঈশ্বর প্রতিটি প্রাণীকে আলাদাভাবে তৈরি করেছেন এবং তারা চিরকাল তেমনই থাকবে। এই ধারণাকে চ্যালেঞ্জ জানানো ছিল ডারউইনের জন্য সবচেয়ে কঠিন কাজ। কারণ ডারউইন বলছিলেন, জীবন হলো একটি প্রবাহমান নদীর মতো, যেখানে এক প্রজাতি থেকে অন্য প্রজাতির জন্ম হয়। তিনি লক্ষ্য করলেন, অনেক প্রাণীর শরীরে এমন কিছু অঙ্গ থাকে যা কোনো কাজেই লাগে না, যেমন কিছু সাপের পেছনের পায়ের হাড় বা মানুষের অ্যাপেন্ডিক্স। ডারউইন একে নাম দিলেন লুপ্তপ্রায় অঙ্গ বা রুডিমেন্টারি অর্গ্যান। যদি প্রতিটি প্রাণী আলাদাভাবে নিখুঁত করে তৈরি হতো, তবে কেন তাদের শরীরে এসব ফালতু অঙ্গ থাকবে? ডারউইন ব্যাখ্যা করলেন, এগুলো আসলে আমাদের পূর্বপুরুষদের স্মৃতিচিহ্ন, যা একসময় কাজে লাগত কিন্তু এখন প্রয়োজন নেই। প্রকৃতিতে টিকে থাকার এই লড়াই শুধু শিকারী আর শিকারের মধ্যে নয়, এটি একই প্রজাতির সদস্যদের মধ্যেও চলে। কারণ তাদের প্রয়োজনগুলো একই খাবার আর একই থাকার জায়গা। ডারউইন এই ধারণাটিকে আরও এগিয়ে নিয়ে গেলেন। তিনি বললেন, এই লড়াইয়ের ফলে প্রাণীরা সময়ের সাথে সাথে একে অপরের থেকে আলাদা হয়ে যায়, যাকে তিনি বৈচিত্র্যের নীতি বা প্রিন্সিপাল অফ ডাইভারজেন্স বলেছিলেন। যেমন একটি এলাকায় যদি অনেক হরিণ থাকে, তবে কেউ হয়তো বনের গভীরে ঘাস খেতে পছন্দ করবে, আবার কেউ নদীর ধারের লতাপাতা। এভাবে হাজার হাজার বছর ধরে তারা আলাদা আলাদা পরিবেশে নিজেদের মানিয়ে নিতে নিতে একদিন সম্পূর্ণ ভিন্ন দুটি প্রজাতিতে পরিণত হবে। এভাবেই প্রাণের এই বিশাল মহীরুহ বা ট্রি অফ লাইফ তৈরি হয়েছে, যেখানে সব প্রাণীর শিকড় এক, কিন্তু ডালপালাগুলো ভিন্ন ভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে। কিন্তু প্রশ্ন জাগে, একটি প্রজাতি কিভাবে সম্পূর্ণ নতুন একটি প্রজাতিতে রূপান্তরিত হয়? 1859 সালে যখন ডারউইন তার বই প্রকাশ করেন, তখন বিজ্ঞানীরা একে বলতেন রহস্যের এক মহারহস্য। প্রজাতি বা স্পিসিস বলতে আমরা আসলে কি বুঝি? আধুনিক বিজ্ঞানীরা বলেন, যদি দুটি প্রাণীর দল নিজেদের মধ্যে প্রজনন করে সন্তান জন্ম দিতে না পারে, তবে তারা আলাদা প্রজাতি। কিন্তু ডারউইন লক্ষ্য করেছিলেন, প্রকৃতিতে প্রজাতি আর উপপ্রজাতি বা ভ্যারাইটির মধ্যে কোনো সূক্ষ্ম সীমারেখা নেই। তার কাছে প্রজাতি ছিল কেবল একটি বড় এবং স্থায়ী উপপ্রজাতি। এই রূপান্তরের প্রক্রিয়াটি বোঝার জন্য আমরা লন্ডনের পাতাল রেল বা লন্ডন আন্ডারগ্রাউন্ডের মশার গল্প শুনতে পারি। 1863 সালে যখন এই রেলপথ তৈরি হয়, তখন কিছু সাধারণ মশা মাটির নিচে চলে যায়। মাত্র 150 বছরের ব্যবধানে তারা এতটাই বদলে গেছে যে এখন তারা মাটির ওপরের মশাদের সাথে আর প্রজনন করতে পারে না। মাটির ওপরের মশারা পাখির রক্ত খায়, কিন্তু পাতাল রেলের মশারা মানুষের রক্তে অভ্যস্ত হয়ে গেছে। এই যে স্বল্প সময়ে তারা আলাদা একটি দলে পরিণত হল, এটাই হল প্রজাতি গঠন বা স্পেসিয়েশন গল্পটি শুনতে পারি। ডারউইন ব্যাখ্যা করেছিলেন যে কোনো প্রাণী যখন ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে, যেমন কোনো দ্বীপে বা কোনো সুড়ঙ্গে, তখন তারা নিজেদের মতো করে বিবর্তিত হতে থাকে এবং একসময় মূল প্রজাতি থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। ডারউইনের তত্ত্বের একটি বড় তর্কের জায়গা ছিল হাইব্রিডিজম বা সংকরজাত। মানুষ আগে ভাবত ঈশ্বর প্রতিটি প্রজাতিকে এমনভাবে তৈরি করেছেন যাতে তারা একে অপরের সাথে মিশতে না পারে, আর সে কারণেই ঘোড়া আর গাধার মিলনে জন্ম নেওয়া খচ্চর সন্তান জন্ম দিতে পারে না। ডারউইন যুক্তি দিলেন, এই বন্ধাত্ব কোনো ঐশ্বরিক বাধা নয়, বরং এটি বিবর্তনের একটি পার্শ্ব প্রতিক্রিয়া।
যখন দুটি প্রজাতি দীর্ঘ সময় আলাদাভাবে থাকে তাদের শরীরের গঠন ও প্রজননতন্ত্র এতটাই বদলে যায় যে তারা চাইলেও আর একে অপরের সাথে সফলভাবে প্রজনন করতে পারে না। এটি অনেকটা একটি তালা আর ভুল চাবির মতো। প্রাণীকুলের এই বদলে যাওয়ার পেছনে ডারউইন আরও একটি অসাধারণ কারণ খুঁজে পেয়েছিলেন, যার নাম প্রবৃত্তির বিবর্তন বা এভলিউশন অফ ইনস্টিংক্ট। আমরা ভাবি পাখির বাসা বোনা বা মৌমাছির চাক তৈরি করা বুঝি তাদের শেখানো কোনো বিদ্যা। ডারউইন দেখালেন এগুলো আসলে বংশগতভাবে পাওয়া। যেমন এক ধরনের পিঁপড়ে আছে যারা নিজেরা কাজ না করে অন্য প্রজাতির পিঁপড়েকে দাস হিসাবে ব্যবহার করে। তারা অন্য পিঁপড়ের বাসা থেকে লার্ভা চুরি করে আনে এবং সেই লার্ভাগুলো বড় হয়ে মনে করে এটাই তাদের নিজেদের ঘর, তাই তারা আজীবন দাস হিসাবে সেবা করে যায়। ডারউইন যুক্তি দিলেন এই অদ্ভুত স্বভাবটিও হাজার হাজার বছর ধরে প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে তৈরি হয়েছে, কারণ যারা এই স্বভাবটি পেয়েছিল তারা টিকে থাকার লড়াইয়ে অন্যদের চেয়ে এগিয়ে ছিল। ডারউইনের গল্পের একটি রোমাঞ্চকর মোড় আসে যখন আমরা মাটির নিচের ইতিহাস বা জীবাশ্ম নিয়ে আলোচনা করি। ডারউইনের সময়ের অনেক বিজ্ঞানী বিশ্বাস করতেন যে পৃথিবী মাত্র কয়েক হাজার বছর পুরনো, কিন্তু ডারউইন দেখলেন শিলা বা পাথরের স্তরে যে প্রাণীদের হাড় পাওয়া যায় তারা আধুনিক প্রাণীদের চেয়ে অনেক আলাদা। ফরাসি বিজ্ঞানী জর্জেস কুভিয়ে প্রমাণ করেছিলেন যে অনেক প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে, যেমন বিশাল দানবীয় হস্তি ম্যামথ। ডারউইন লক্ষ্য করলেন যদিও এই জীবাশ্মগুলো অদ্ভুত, কিন্তু তারা যে অঞ্চলে পাওয়া গেছে সেখানকার বর্তমান প্রাণীদের সাথেই তাদের মিল সবচেয়ে বেশি। যেমন আর্জেন্টিনার আর্মাডিলোর সাথে ওখানকার প্রাচীন দানবীয় আর্মাডিলোর জীবাশ্মের মিল আছে। ডারউইন একে নাম দিলেন উত্তরাধিকারের আইন বা ল অফ সাকসেশন, অর্থাৎ নতুন প্রজাতি জাদুর মতো আকাশ থেকে পড়ে না, তারা আগের প্রজাতি থেকেই আসে। কিন্তু জীবাশ্মের রেকর্ডে অনেক সময় এক প্রাণী থেকে অন্য প্রাণী হওয়ার মাঝখানের ধাপগুলো খুঁজে পাওয়া যায় না। ডারউইনের বিরোধীরা একেই তার তত্ত্বের দুর্বলতা হিসাবে দেখেছিলেন। ডারউইন ব্যাখ্যা করলেন আমাদের পৃথিবী হল ইতিহাসের একটি লাইব্রেরির মতো, যার অধিকাংশ বইয়ের পাতা ছেঁড়া বা হারিয়ে গেছে। জীবাশ্ম তৈরি হওয়া খুব বিরল একটি ঘটনা। একটি প্রাণী মারা যাওয়ার পর যদি দ্রুত কাদার নিচে চাপা না পড়ে তবে তার হাড়গোড় ব্যাকটেরিয়া বা রোদ বৃষ্টিতে নষ্ট হয়ে যায়, তাই মাঝখানের সব ধাপ আমরা দেখতে পাই না। তবুও ১৮৬১ সালে আর্কিওপটেরিক্স নামক একটি জীবাশ্ম পাওয়া যায়, যার শরীরে পাখির মতো পালক ছিল কিন্তু মুখ ছিল ডাইনোসরের মতো দাঁতওয়ালা। এটি প্রমাণ করে দিল যে পাখি আসলে ডাইনোসর থেকেই বিবর্তিত হয়েছে। ডারউইনের সময় একটি বড় ধাঁধা ছিল কেন বিভিন্ন প্রজাতির শরীরের গঠন একই রকম হয়। মানুষের হাত, পাখির ডানা আর তিমির ফ্লিপার দেখতে আলাদা হলেও এদের ভেতরের হাড়ের বিন্যাস একদম হুবহু। ডারউইন একে বললেন হোমোলজি। তিনি যুক্তি দিলেন আমাদের সবারই একজন অতি প্রাচীন সাধারণ পূর্বপুরুষ ছিল, যার থেকে আমরা এই হাত বা ডানার কাঠামোটি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। এরপর যার যার প্রয়োজন অনুযায়ী কারো হাত কাজ করার জন্য, কারো ডানা ওড়ার জন্য বদলে গেছে। ঠিক যেমন একই ছাঁচ থেকে কুমোর ভিন্ন ভিন্ন পাত্র তৈরি করে। ভ্রূণতত্ত্ব বা এমব্রায়োলজি নিয়েও ডারউইনের বক্তব্য ছিল যুগান্তকারী। তিনি লক্ষ্য করেছিলেন স্তন্যপায়ী প্রাণী, পাখি বা সাপের ভ্রূণ তাদের প্রাথমিক অবস্থায় দেখতে প্রায় একই রকম। এমনকি মানুষের ভ্রূণের গলায় একসময় মাছের মতো ফুলকার খাঁজ দেখা যায়। এর কারণ হল ভ্রূণ অবস্থায় প্রাণীরা তাদের বিবর্তনের প্রাচীন স্মৃতি বহন করে। যে পরিবর্তনগুলো পরে আসে সেগুলো কেবল প্রাপ্তবয়স্ক হওয়ার পথে যুক্ত হয়। এই কারণেই ভ্রূণ দেখলে বোঝা যায় সব প্রাণের উৎস আসলে একই। আমরা যখন কোনো জটিল যন্ত্র দেখি, যেমন একটি আধুনিক স্মার্টফোন বা একটি বিশাল জাহাজ, আমরা নিশ্চিতভাবে জানি যে এটি কেউ না কেউ নকশা করেছে। তবে আমাদের শরীরের সবচেয়ে জটিল অঙ্গ যেমন চোখ কি কোনো সচেতন নকশাকার ছাড়াই তৈরি হতে পারে? ডারউইন নিজেও স্বীকার করেছিলেন যে এটি ভাবা প্রথমাংশে পাগলামি মনে হতে পারে। কিন্তু বিজ্ঞানের ভাষায় তত্ত্ব বা থিওরি মানে কেবল কল্পনা বা আদাজে বলা কোনো কথা নয়। ডারউইন বিবর্তনকে একটি বৈজ্ঞানিক তত্ত্ব হিসাবে দাঁড় করিয়েছিলেন, ঠিক যেমন রসায়নশাস্ত্রে পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল এলিমেন্ট বা মৌলগুলোর একটি সুশৃঙ্খল বিন্যাস তুলে ধরে। ডারউইনের এই তত্ত্ব ছিল জীবনের এক বিশাল মানচিত্র, যা আমাদের দেখায় কিভাবে ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনের মাধ্যমে কোটি কোটি বছরে আজকের এই পৃথিবী তৈরি হয়েছে।
চোখের বিবর্তন নিয়ে ডারউইনের যুক্তি ছিল বেশ পরিষ্কার। তিনি বলেছিলেন বিবর্তন কোনো জাদুকরী লম্ফ নয়, বরং এটি হলো একটি দীর্ঘ সিঁড়ি বেয়ে ওপরে ওঠার মতো প্রক্রিয়া। আমরা যদি প্রকৃতির দিকে তাকাই তবে দেখতে পাব সব প্রাণীর চোখ কিন্তু আমাদের মতো নিখুঁত নয়। যেমন লিম্পেট নামে এক ধরনের শামুক জাতীয় প্রাণীর চোখ কেবল একগুচ্ছ আলোক সংবেদনশীল কোষ দিয়ে তৈরি, যা কেবল আলো আর অন্ধকার বুঝতে পারে। আবার নটিলাস নামে এক সামুদ্রিক প্রাণীর চোখ অনেকটা পিনহোল ক্যামেরার মতো কাজ করে। এভাবে ধাপে ধাপে আলোক সংবেদনশীল কোষ থেকে লেন্সযুক্ত চোখ তৈরি হওয়া সম্ভব, যদি প্রতিটি ধাপে প্রাণীটি তার আগের অবস্থার চেয়ে একটু বেশি সুবিধা পায়। আধুনিক বিজ্ঞানীরা হিসেব করে দেখেছেন যে একটি সাধারণ আলোক সংবেদনশীল কোষ থেকে মানুষের মতো জটিল চোখ তৈরি হতে মাত্র কয়েক লক্ষ বছর সময় লাগতে পারে, যা বিবর্তনের ইতিহাসে খুবই সামান্য সময়। ডারউইন আরও একটি চমকপ্রদ ধারণা দিয়েছিলেন। প্রকৃতিতে কোনো কিছুই একদম নতুন করে তৈরি হয় না, বরং পুরনো অঙ্গকেই অন্য কাজে ব্যবহার করা হয়। একে বলা হয় বিবর্তনীয় কারিগরি বা টিঙ্কারিং। যেমন মাছের পেটের ভেতরে থাকা বাতাসের থলি বা সুইম ব্ল্যাডার, যা তাদের পানিতে ভাসতে সাহায্য করে, সেটি বিবর্তিত হয়ে স্থলচর প্রাণীর ফুসফুসে পরিণত হয়েছে। আবার আমাদের কানের ভেতরের হাড়গুলো একসময় আদিম মাছের চোয়ালের অংশ ছিল। প্রকৃতি যেন একজন মিতব্যয়ী কারিগর, যে ঘরের পুরনো ভাঙা আসবাব দিয়েই নতুন কিছু তৈরি করে ফেলে। ডারউইন দেখিয়েছিলেন যে আমাদের হাতের হাড়ের বিন্যাস, বাদুড়ের ডানার হাড় আর তিমির সাঁতার কাটার ফ্লিপারের হাড় একদম একই রকম। একে বলা হয় হোমোলজি বা সমসংস্থ অঙ্গ। এর অর্থ হল আমাদের সবারই একজন সাধারণ পূর্বপুরুষ ছিল যার এই হাড়ের কাঠামোটি ছিল, আর আমরা সবাই তার কাছ থেকে এটি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। ইতিহাসের আরও গভীরে গেলে আমরা পাই ক্যাম্ব্রিয়ান বিস্ফোরণের কথা, যা আজ থেকে প্রায় ৫৪ কোটি বছর আগে ঘটেছিল। তখন সমুদ্রে হঠাৎ করেই অনেক বিচিত্র প্রাণীর আবির্ভাব ঘটে। ডারউইনের বিরোধীরা একে সৃষ্টিকর্তার জাদুকরী হাতের কাজ মনে করতেন। কিন্তু আধুনিক গবেষণা বলছে অক্সিজেনের মাত্রা বেড়ে যাওয়া এবং শিকারী প্রাণীদের আবির্ভাবের ফলে প্রাণীরা দ্রুত নিজেদের রক্ষা করার জন্য শক্ত খোলস এবং নতুন শরীরের গঠন তৈরি করতে বাধ্য হয়েছিল। প্রাণের এই দীর্ঘ যাত্রায় শুধু নতুন প্রজাতির জন্মই হয়নি, ঘটেছে বিশাল ধ্বংসলীলাও, যাকে আমরা বলি গণবিলুপ্তি বা মাস এক্সটিংশন। ডাইনোসরদের বিলুপ্তি ছিল এমনই এক ঘটনা, যা আমাদের মতো স্তন্যপায়ী প্রাণীদের জন্য পৃথিবীতে রাজত্ব করার সুযোগ করে দিয়েছিল। গল্পের একদম শেষ বাঁকে এসে আমরা সেই প্রশ্নে পৌঁছাই যা নিয়ে ডারউইন তার মূল বইতে খুব একটা উচ্চবাচ্য করতে চাননি: মানুষের উৎপত্তি। ডারউইন কেবল একটি লাইনে লিখেছিলেন, মানুষের ইতিহাস আর উৎপত্তির ওপর একদিন আলোকপাত করা হবে। কিন্তু তার বন্ধু টমাস হাক্সলি সরাসরি ঘোষণা করেছিলেন যে মানুষ আসলে বড় বনমানুষ বা এপসদের, যেমন শিম্পাঞ্জি ও গরিলার নিকট আত্মীয়। আজকের ডিএনএ পরীক্ষা প্রমাণ করে দিয়েছে যে ডারউইন আর হাক্সলি একদম ঠিক ছিলেন। আমাদের শরীরের ২৯% প্রোটিন শিম্পাঞ্জির সাথে হুবহু এক, আর বাকিগুলোর মধ্যেও সামান্যই পার্থক্য। আমরা আজ মাটির নিচে লুসি বা সাহেলান্থ্রোপাসের মতো এমন অনেক আদিম মানুষের জীবাশ্ম খুঁজে পেয়েছি, যাদের দেখলে মনে হয় তারা অর্ধেক মানুষ আর অর্ধেক শিম্পাঞ্জি। আমাদের সোজা হয়ে হাঁটা বা হাত দিয়ে সূক্ষ্ম কাজ করার ক্ষমতা সবই আসলে লক্ষ লক্ষ বছরের অভিযোজনের ফল।